অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত দানের শীষের প্রতীকের চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে সংসদ সদস্য প্রার্থী। আপনাদের মাধ্যমে সন্দ্বীপবাসীর উদ্দেশ্যে সবাইকে আমার সালাম অথবা আদাব জানাচ্ছি। এই নির্বাচনে সন্দ্বীপবাসী দানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে যদি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে আপনাদের মাধ্যমে সন্দ্বীপবাসীকে জানাচ্ছি যে সন্দ্বীপবাসীর সহযোগিতা নিয়ে আমি সন্দ্বীপের উন্নয়নের সাথে নিম্নলিখিত কাজগুলো ধীরভাবে অঙ্গীকার এবং আশাবাদ ব্যক্ত করছি। সন্দ্বীপ বিএনপি চেয়ারপারসন জনাব তারেকুর রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে সন্দ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। সন্দ্বীপের নৌপথে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নিয়মিত ড্রেসিংয়ের মাধ্যমে ফেরি সার্ভিস সচল রাখার ব্যবস্থা করা হবে। নতুন মানচিত্র অনুযায়ী সন্দ্বীপের পশ্চিমাংশে জেগে ওঠা ভাসমান শহর স্বর্ণদ্বীপ সহ সমগ্র উড়িষ্যার প্রশাসনিক কার্যক্রম শুরু করা হবে। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতকল্পে সন্দ্বীপের হাসপাতালগুলোকে উন্নয়ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্দ্বীপের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, ভেঙে যাওয়া রাস্তাগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে। মানুষের সামাজিক নিরাপত্তা বিধানের জন্য সন্দ্বীপকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা হবে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা হবে। সন্দ্বীপ পর্যটন কেন্দ্র স্থাপন এবং পর্যটকদের আকর্ষণের জন্য সন্দ্বীপের চতুর্পাশে বেড়িবাঁধের উপর মেরিন ড্রাইভ রোড নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। ব্যাকআপ জবুত কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। অত উদ্দেশ্যে দক্ষ কর্মশক্তি গঠনে সন্দ্বীপে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে আধুনিক ব্যবস্থা করা হবে। তরুণদের মোবাইল আসক্তি এবং মাদক থেকে বাঁচাইতে বেশি বেশি খেলাধুলার আয়োজনের জন্য স্কুল কলেজ মাঠগুলোকে সংস্কার এবং মিনি স্টেডিয়াম স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রেভিডেন্স যোদ্ধাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল ধর্মীয় জনগোষ্ঠীর জনগণকে তাদের মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা এবং তাদের জীবনের মান উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সন্দ্বীপের পশ্চিমে জেগে ওঠা চরগুলোর খাজনা প্রদানের ব্যবস্থা ও জমির প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে সন্দ্বীপবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দানের শীষে প্রতীকে ভোট দিয়ে আপনাদের আমাকে নির্বাচিত করে উপরোক্ত অঙ্গীকারবদ্ধ কাজগুলো করার সুযোগ করে দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি বেশি কপি করতে পারি না, কারেন্টের অভাবে আপনাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি আর কি। যদি শর্ট পরে আপনারা নিজেরা শেয়ার করে নেবেন। দিয়ে দিচ্ছি সব ওখানে, কারণ আমরা কারেন্টের জন্য পারি না, জেনারেটর দিয়ে করেছি যা কিছু করতে পারছি। আমাদের আগামী 5 বছরের যে কর্মপন্থা, সেটা আমাদের মাননীয় আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী 280 চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের দানের শীষের প্রার্থী জননেতা মোস্তফা কামাল পাশা আমাদের ইশতেহার উপস্থাপন করেছেন। আপনাদের যদি কোনো কথাবার্তা থাকে
কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। না, প্রশ্ন আছে কিনা আমাদের কথা নাই, প্রশ্ন থাকলে উপস্থাপন করতে পারেন। আপনারা সাংবাদিক হিসেবে আমাদেরকে প্রশ্ন করার অধিকার রাখেন। আমি মাহমুদুর রহমান, দৈনিক কালবেলার সন্দীপ প্রতিনিধি। আমি আপনার কাছে একটু বিষয় কথা বলবো। সন্দীপের বেড়িবাঁধের বাইরে তো অনেকগুলা জমি নদী ভাঙার কারণে আমাদের উদ্ভব হয়েছে এবং সন্দীপের ভিতরে অনেক জমি খালি আছে। এটার কারণ হচ্ছে মনে করেন আমার পরিবারে একজন বিদেশ গেছে, আমার দুইখানি সম্পত্তি আছে, আমি আর এগুলো শ্বাস করি না। আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আমি ওই টাকাটা খাচ্ছি এবং আমি তো শ্বাস করি না। আমার যে প্রান্তিক কৃষকরা আছে আমরা তাদেরকেও শ্বাস করতে দিচ্ছি না। বাট আপনি নির্বাচিত হওয়ার পরে যারা এরকম কাজগুলো করতেছে নিজেও শ্বাস করে না, আমাদের যে গরিব শাসক আছে তাদেরকেও শ্বাস করতে দিচ্ছে না। আপনি এই ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করবেন? শোনেন, এখানে আপনার যে প্রশ্নটা আছে সেখানেও আপনাকে একটা প্রশ্ন করি। জি, জমির পজিশনের একটা অধিকার স্থাপিত হয় কি না সেটা আগে নিশ্চিত হইতে হবে। আরেকজন কৃষক যদি সেখানে চাষ করে সেখানে তার অধিকার স্থাপন হয় কি না সেটাকে নিশ্চিত হইতে হবে। তারপরে না আমরা ব্যবস্থা নিতে পারবো না না, এটা তো নিশ্চিত হওয়ার পর। ওইটা বলছি যে মানে ছেলে সন্তান বিদেশ যায়, তারা এমন হয় জমিনে একে খরচ দেয় 2 হাত, তারা আরেকজন শ্বাস করতে তো দেয়নি, নিজেও কারণ অন্য কেউ। কিন্তু এই জিনিসটা যদি বর্গা শাসী যারা আছে তাদেরকে দেয় তাহলে হয়তো হইলো কি সেও অর্ধেক পেলে অন্যরাও পায়। না, জমিন এগুলোর জন্য আমরা প্রয়োজনীয় জমি যে সমস্ত খালিগুলো প্লটগুলো খালি থাকবে তাদেরকে পরামর্শ দেব এবং তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে বর্গাদের দেওয়ার জন্য আমরা বিশেষভাবে তৎপর হবে এবং অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমি প্রথম আলোতে কাজ করি, আমার নাম নুরুল আনোয়ার। আপনার ইশতেহারে রাজনৈতিক সহাবস্থানের কথা ঠিক উঠে এসেছে। তো আমরা ইতিপূর্ব একবার আপনি যখন সন্দীপের সারা দেশে যখন আওয়ামী লীগ জয় পেল ওই সময়ে বিএনপির আপনি জয় পেয়েছিলেন, এটা অন্যরকম কৃতিত্বপূর্ণ একটা জয় ছিল। তো সে সময় সন্দীপের দুই নেতা আপনি এবং মরহুম শাহজাহান বিয়ে তারা সন্দীপের রাজনৈতিক সহাবস্থানের ঘোষণা দিয়েছিলেন এবং সেটা বজায় ছিল দীর্ঘদিন। এখন ইতিপূর্বে আপনাদের প্রচারণা এবং পথসভায় আমরা রাজনৈতিক সহাবস্থানের কোনো অঙ্গীকার শুনতে পাইনি। এটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন ছিল। আজকে আপনাদের ইশতেহারে সেটা উঠে এসেছে। এটা নিয়ে আরেকটু স্পষ্ট করলে, এই কথাটা জনগণের উদ্দেশ্যে আরেকটু স্পষ্ট করলে ভালো হবে। আমি একটু বিষয়টা আমাদের প্রার্থীর অনুমতির সাপেক্ষে আমি কথাটা বলতে চাই। আপনি যেটা বললেন যে আপনারা আমাদের সে অঙ্গীকার পান নাই, এই কথাটা ঠিক না। আমি গতকালকে নামনাহারে আমাদের যে পথসভা ছিল সেই জায়গায় আমি বলেছিলাম, গতকালকের কথা বলতেছি। আর সব কথা সবসময় বলা যায় না, কিছু কথা আছে আমাদেরকে সর্বশেষ বলতে হয়। সেই হিসাবে আমি গতকালকে সে অবস্থার কথা বলছি, আমাদের প্রার্থী মহোদয় সেটা বলছি। আর সহ অবস্থানে আমরা প্র্যাকটিস আমরা করে আসি। আমরা 2001-এর আগে 54টি মামলার আসামি হওয়ার পর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা আমরা করিনি। এটা একটা সহাবস্থানের সিমটম। আমরা সেই সিমটমের প্র্যাকটিস করেছি। আমরা 6 পর্যন্ত তাদের বিরুদ্ধে তাদের গ্রুপের যে মামলাগুলো ছিল এই সকল মামলাগুলো নিয়ে আমরা কোনো মাথা ঘামাইনি। তারা তাদের মতো করে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে, আমরা সেই জায়গায় আমরা মাথা ঘামাইনি। আমাদের 2001-এর আগে আমাদের প্রতি যে নির্যাতন, বাড়িঘর জ্বালা পোড়া করা হয়েছে, আমরা কারো বাড়িঘর আমরা জ্বালা পোড়া করিনি, সেটা সহাবস্থান আমরা অভ্যস্ত, আমরা প্র্যাকটিস করছি। ঠিক এই 17 বছর আমাদের প্রতি যে নির্যাতন করা হয়েছে, আমরা 5 তারিখের পরে আমরা সন্দীপের কোথাও তাদের একটা বাড়িতে আমরা ঢিল মারি নাই, সেটা আমরা প্র্যাকটিস করতেছি, আমরা এটাতে অভ্যস্ত। ইভেন আমরা এবং এমপি সাহেবের বাড়িতে আপনারা যেখানে দাঁড়ায় কথা বলতেছেন, এই বাড়িতে রক্তাক্ত পরিস্থিতি হচ্ছে, ওনার বড় ছেলে জামাত পাশাকে কিভাবে গুলি করলো জলদস্যু এনে, সেই জায়গায় আমরা কোনো অবস্থা প্রতিশোধ করার হয় নাই এবং আমরা হইও নাই, হবও না। আমরা সেই জায়গায় সহাবস্থানের কথা বলছি। আপনাদের অবগতির জন্য আমি বলি, আওয়ামী লীগ আমলে 17 বছরে আমি 45টা মামলার আসামি হয়েছি। 5টা হত্যা মামলার সাথে আমাকে জড়িত করেছে। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। আমি আমার মামলাগুলোকে শেষ করার চেষ্টা করেছি এবং হত্যা মামলা থেকে বাঁচার জন্য আপনারা জানেন কি পরিমাণ খরচ হয়, একটা লোক আসামি হইলে কি পরিমাণ খরচ হয় আমি তা বোধার হয়ে গেছি। আমি আর সাগা সম্পত্তি বিক্রি করেছি, আমার সঙ্গীদেরকে রক্ষা করেছি। সবচেয়ে বড় কথা হলো আমার বাড়ি খুব চালাকি অবস্থায় আমার বাড়ি 3বার জলদস্যু আক্রমণ করেছে।
আমার বাড়িকে লাস্ট যেটা আক্রমণ করেছে, আপনারা আমার বিল্ডিংগুলো যদি কেউ যদি দয়া করে এসে থাকেন, তারা দেখেছেন সবগুলোতে শত শত গুলির, রাইফেলের গুলির ছিদ্র। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। আমার ছেলে গুলি খেয়েছে, আমি গুলি খেয়েছি বলে তারা ভাবছিল। জানালার একটাকে ভাঙতে পারে নাই শক্তগুলো, তারপরও ফাঁক করে নল ঢুকাই গুলি করছে আমাদেরকে। করে দেখি গুলি করছে। আমার ছেলেটা আমাকে ধাক্কা মারি ফেলে দিয়ে তার বুকে গুলিটা লেগেছে। তার অবস্থায় এমন অবস্থা হয়েছিল, এগুলো অসীম রহমতে। ডাক্তার যখন আমরা তাকে ঢাকায় নিয়ে গেলাম খুব জরুরি ভিত্তিতে, তখন ডাক্তার বলল যে আধা ঘন্টার একটা অপারেশন। যখন তার অপারেশনটা শুরু করেছে 4.5 ঘন্টার পর, 4.5 ঘন্টার বেশি লেগেছে। আমি সবাইকে, আমার আত্মীয় স্বজন যারা অবজ্ঞা করতেছিল, তোমরা খুব আল্লাহ আল্লাহ করো, এখানে কোনো জটিলতা দেখা দিচ্ছে আধা ঘন্টা। যিনি সার্জন, উনি নাম করা সার্জন রাজ্জাক সাহেব। এইটা হসপিটাল ছিল গ্রিন লাইন হসপিটাল, পায়নগোপালের চেয়ারম্যান। পায়নগোপাল পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের হয়েছিল, সংসদ এমপি হয়েছিল পায়নগোপাল দত্ত। দত্ত না বললাম আর কি, তাতে তো অঙ্গহানি হচ্ছে না। আপনাদের আর কোনো তাই এইটা আমাদের বিষয়। আমি কেস করিনি, আল্লাহর কাছে বিচার রেখেছি। আমাকে যখন ম্যাডামের সাথে দেখা করেছে, তুমি কেস করেছো? না ম্যাডাম, করি নাই। কেন করো নাই? কেস তো তোমার একটা করার কথা ছিল। আমি বললাম, ম্যাডাম, আমার দৃষ্টিতে আমার কেসটাকে আমার লোকদেরকে আসামি করে চার্জশিট দিবি শেষ পর্যন্ত, কারণ আওয়ামী লীগ এই ব্যাপারে এক্সপার্ট। আমি আমার লোকদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। সেই জন্য আমার বিচার আল্লাহর কাছে দিয়ে রেখেছি, আল্লাহ বিচার করেছে। যে লোকগুলো, যে 13 জনকে, যে 13 জনে আমার বাড়িতে মূল অপারেশন করেছে ভিতরে ঢুকি, তাদের একজনও 2 মাসের ভিতরে তাদেরকে র্যাবে গুলি করে মেরে ফেলেছে অন্য কারণে। তাদের কাছে অনেক অস্ত্র পেয়েছে, 4 ভ্যান গাড়ি অস্ত্র পেয়েছে, 1.5 কোটি টাকা পেয়েছে তাদের কাছে। র্যাব প্রকাশ্য তাদেরকে গুলি করে মারছে দিনে দুপুরে। আপনারা হয়তো জানেন, যদি বহুদিনের কথা, আগের কথা। তো আল্লাহ তো বিচার করতেছে, অনেক কিছু বিচার আল্লাহর উপরে ছেড়ে দেওয়া যায়। আমি তাই করেছিলাম। বলেন। প্রথম আলো আপনার উত্তর পেয়েছেন তো? আমরা আশাবাদী সন্দীপবাসী সঠিক সিদ্ধান্ত নেবে এবারে নির্বাচনে। তো সেই ক্ষেত্রে আপনি জয়লাভ করতে পারলে আমাদের সন্দীপের যে প্রথমত যে সমস্যাটা আমরা এখন দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সীমানা বিরোধিতা। সেখানে হাতে হাতে যিনি দাঁড়িয়েছেন, যদি উনি জয়লাভ করেন, তাহলে হয়তো উনি চেষ্টা করবেন যে সন্দীপকে আমাদের কাছ থেকে ভেঙা চোরটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার বলিষ্ঠ ভূমিকা আমরা সংসদে দেখতে পাবো। এ ব্যাপারে আমি আপনাদের কাছে কথা বলি। কিছু আমাদের বিচ্ছিন্নভাবে কিছু হাইকোর্টে রিড হয়েছে, কিছু রাজনৈতিক রায়ও পেয়েছে তারা। আমি তাদেরকে সমন্বয় করব, সর্বপ্রথম তাদের রায়গুলিকে বের করব, সেখান থেকে তাদেরকে নিয়ে নতুনভাবে আবার যদি নতুন কিছু করতে হয় তাহলে করব, না হয় ওগুলো দিয়ে যদি আমাদের আগাইতে হয় আমরা আগাবো। তবে বেশ কিছু রায় হয়েছে, 3টা মামলার রায় হয়েছে। আমরা এই ব্যাপারে খুব সচেতন। 2 নম্বর কথা হচ্ছে, আপনাকে একটা প্রশ্ন করি। আপনাদের সাংবাদিকেরা আমাদেরকে মাঝে মাঝে দাবাত করে খাওয়াতেন, আপনাদের একটা ছিল। এইবার আমাদের থেকে দূর দূর কেন, সেইটা প্রশ্ন আপনি দেন। আমরা কোনো অপরাধ করেছি আপনাদের কাছে? সর্বপ্রথম আপনাকে আমরা দাওয়াত দিয়ে আমাদের প্রেস ক্লাবে নিয়ে যাব। ঠিক আছে। এই বিষয়ে আমি একটু পরিষ্কার করি, একটু সাইলেন্টলি। আমাদের মাননীয় সাবেক 3 বারের জনপ্রিয় সংসদ সদস্য, 2 বারের উপজেলা চেয়ারম্যান, উনি ওনার অভিব্যক্তি উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারাও আমাদের সাথে ঐক্যমত আছেন, যে বাসানচর, স্বর্ণদ্বীপ, ঠেঙ্গাচর, এগুলা সন্দ্বীপের ভেঙে যাওয়া অংশ, একদম ক্লিয়ার। এখানে এগুলা সন্দ্বীপের অংশ। আমরা কোনো অবস্থায় অতীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেসি শক্তি প্রয়োগ করে আমাদের জায়গাগুলা কেড়ে নিয়েছে।
সেইখানে তথাকথিত এখানের যে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, সে কোনো কথা বলার সাহস পাই নাই। আমরা ইনশাল্লাহ, আমি নিশ্চিত করে বলতে পারি আমরা জিতব। তবে আমরা বাংলাদেশে 300 আসনে সর্বোচ্চ ভোটে জিততে চাই এবং আমাদের নেতাকে নিয়ে আমরা সন্দ্বীপের ভেঙে যাওয়া যেগুটা সব চরগুলা আপনাদের সহযোগিতায় আমরা পুনরায় ফেরত নেব। 1004 বর্গ মাইলের ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় আমরা দেব না, এটা পরিষ্কার একদম। আমাদের প্রশ্ন ছিল এখানে ভালো বিষয় আছে যে নৌপথে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ড্রেজিং ও ফ্রেট সচল রাখা হবে। আপনি কিছুদিন আগে আমাদেরকে বলেছিলেন, আপনার সাথে দেখা করছি, আপনি বলছেন যে আমাদের এখানে যে কাদা মাটি এরপরে পারতে হয়, সেক্ষেত্রে আমরা যদি হোপার ক্ষেত্রে চালু করতে পারি বাইরের অর্থায়নে কোনো বিদেশে, আমাদের এমপি মহোদয় মহোদয় আমাদেরকে বলেছেন। আমার মনে হচ্ছে যে এই বিষয়টা এটা আসলে ইশতেহারে তাহলে আরটু ভালো হতো। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে উন্মুক্ত নৌরুট 250 টাকা ভাড়া আর ফেরি সিটাক, মানুষ মনে করে যে রাজনীতি সরকার আসলে আবহাওয়া মানুষ মনে করে তো এটা থাকবে না, এই যাতে থাকবে আপনাদের পক্ষ থেকে আমরা আজকে যে মানে এই শীতের সময় আরো একটু এটা বিস্তার ছিল, এটা আর একটু বলিষ্ঠভাবে বললে মানুষের মানে এটা এই কনফিউশনটা থাকতো না আর কি। উন্মুক্ত নৌরুট আর 250 টাকা ফেরি আর সিটাকটা কন্টিনিউ করব। এখানে দুইটা বিষয় আছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থাটার প্রশ্নে আমাদের একটা মস্ত বড় একটা প্ল্যান আছে। সে প্ল্যানটা কি? আমি হংকংয়ে দেখেছি যে কতগুলো হোপার ক্রপ আছে, ছোট ছোট হোপার ক্রপগুলো নিয়ে আসে, একদম চরে উঠে যায়, ক্যাংরার মতন শুকনোতে নামে দিতে পারে, গাড়ি নিয়ে আসে, মানুষকে নিয়ে আসে, সরাসরি উপরে তুলে দেয়। আমরা এইভাবে জেটিটাকে যদি আমরা নিচের দিকে নামাই আমরা করে ফেলি, এটা বেশি খরচ হবে না আমাদের। আর হোপার ক্রপ যদি আমরা সরকারিভাবে সম্পূর্ণ করি, 2-3টা হোপার ক্রপ আনি, আমরা চালু করে দিই, পরবর্তী যে বেসরকারি গ্যাসে হ্যান্ড ওভার করে দিই, এটা নিশ্চয়ই আমরা সাকসেস হব। আমরা কোথার থেকে স্টার্ট করবো আপনারা জানেন? আমরা ইয়ের থেকে, ওই যে সিটি গেটের পরে দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে গিয়ে আমরা ওখান থেকে স্টার্ট করব। কারণ শহরের কাছের থেকে স্টার্ট করলে সুবিধা হবে। একটা হোপার ক্রপ ওখান থেকে ইয়েতে আসতে, আপনারা হোপার ক্রপটা দেখছেন তো? কারণ ইয়ের সময় আসছিল, ঘূর্ণিঝড়ের সময়, আমি ওটাতে চড়েছি, 38 মিনিটে আমাদেরকে নামা দিয়েছে। আমি তখনও বুঝলা চেয়ারম্যান ছিলাম। ইয়াদের মেরিনা ইয়াতে আর্মিদের, আমেরিকান আর্মিদের হোপার কাপগুলো আসছিল, যে সোজা 4টা-5টা ট্রাক নিয়ে পুরো চলে আসতো। সব গানগুলো সচল করবো, হ্যাঁ, যত গান আছে সবগুলো আমরা সচল করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, দক্ষিণ অঞ্চলে আমাদের 2টা ঘাট আছিল, অন্তত মাঠভাঙ্গা ঘাটটাকে আমরা সচল করব প্রথমে ইমিডিয়েট। সেখান থেকে আমরা নদীর পার পর্যন্ত রাস্তা নিয়ে যাব, সেখান থেকে ঘাটটাকে সচল করে সদর ইয়েতে নামুক তারা, যেখানে নামেন, যেমন গাছুয়ার থেকে ইয়ে আসে, স্পিড ব্রুকগুলো আসে, ইয়েতে আসে ফেরিঘাটের এখান দিয়ে নামে, হ্যাঁ নামতে পারবে, শহরে যাইতে হবে। আমরা ইয়েতে নিয়ে চলে যাবো, হালি শহরের এখানে নামা দেব, ওখান দিয়ে রাস্তা আছে, ওটাকে একটু সংস্কার করে নিলে ঠিকই হয়ে যাবে, মানুষ শহরে চলে যেতে পারবে। এগুলো আমাদের একটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে রেখেছি, আমরা ধারাবাহিকভাবে এগুলো চিন্তা করব ইনশাল্লাহ। আমরা আমার বয়স এখন 80, শেষবারের মতন যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমার কিছু ছাপ জনগণের মাঝে রাখি যাব, যেটা আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে, জনগণের কাছে স্মৃতি হয়ে থাকবে। এই হলো মূল কথা। আপনাদের আর 12 তারিখ নির্বাচন সংক্রান্ত আমরা আহ্বায়ক এবং সচিবের একটু বক্তব্যটা চাচ্ছি আর কি। 12 তারিখ নির্বাচনের সাথে একটা প্রশ্ন ছিল আমার। আমি ইকবাল ইবনে মালিক, কাজ করছি ঢাকা নিউজে। আমার প্রশ্নটা হলো, আমাদের একটি বিচ্ছিন্ন ইউনিয়ন আছে উড়িচ্চর, সেখানে আমাদের অন্যান্য ইউনিয়নের চাইতে সবচেয়ে বেশি অবহেলিত। আপনি যদি নির্বাচিত হন, উড়িচ্চরের উন্নয়নের দিক থেকে কতটুকু অগ্রাধিকার পাবে? আপনি কি সহসা উড়িষ্যর গিয়েছিলেন? গিয়েছিলাম কবে? এই কিছুদিন আগে গেছি। তা আমিও গেছি,
তাদের সাথে মত বিনিময় করেছি, তারা আমাদের সে সুখী, তারা আমাদের সে সুখী। আমরা উরিচ্ছরের সবজি দিয়ে সন্দীপ রক্ষা পাচ্ছে, উরিচ্ছর মাছ দিয়ে আমাদের রক্ষা হচ্ছে, তাদের যে বড় বড় প্রজেক্টগুলো আছে তাদের, আমাদের তাই নাই। আমাদের ওদের দরকার স্বাস্থ্যসেবা। তারপরে সেখানে শিক্ষা সেখানে এবং স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য, তবে শিক্ষাটা একটা প্রস্তাব আমি সেদিনও আমরা উড়িষ্যা যখন গেছি তাদের সাথে আলাপ করেছি। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, সংসদ সদস্য ছিলাম, লাস্টে একটা স্কুলকে, প্রাইমারি স্কুলকে আপগ্রেড স্কুল করেছিলাম ক্লাস 8 পর্যন্ত। আমি এইটাকে হাই স্কুল করব। এখন হাই স্কুলগুলো কি হয় জানেন, এটা 11 ক্লাস পর্যন্ত পারমিশন দেয়। আমরা সেই রাস্তা আস্তে করে হাই স্কুল করে ওটাকে 11 ক্লাসে নিয়ে চলে যাব, তারপর তারা জেগে দিকে যাবে, যায় ছেলেরা। আপনার কথা প্রসঙ্গের সাথে আমি বলতে চাচ্ছি, যেটা আপনি বলছেন যে উরিচ্ছরে ভালো ফলন হয়, এটি সত্য। আমরা এই উরিচ্ছরে কৃষির উপরে রিপোর্ট করেছিলাম এবং সেটি আমরা মাঠ পর্যায়ে দেখেছি। কিন্তু উরিচ্ছরের কৃষকরা শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে যে ফলনের যে দামটা সেটা পাচ্ছে না। এই ব্যাপারটা আপনি একটু যখন নির্বাচিত দেখেন, আমি বলি উড়িষ্যার সমস্ত জিনিসগুলো তাদের পছন্দ অনুযায়ী আড়তে পাঠায় দেয়, তারা মার্কেটে এখানে তোলে না। আড়তদের প্রতি যদি তাদের আস্থা না থাকে তাহলে আড়ত তো আরো আছে, তারা পাঠায় কেন? আমিও সেখান থেকে সবজি কিনবার জন্য পারে, আর আড়তদের সাথে টেলিফোন নাম্বারও আমার এখানে সেভ আছে। তাদেরকে বললে উড়িষ্যার মোরগ আড়ত সবকিছু ওদের কাছে টেলিফোন করলে পাঠায় দেয়, সস্তা রেটে পাই মার্কেট থেকে। আর উড়িষ্যার ন্যাচারাল মুরগিটাও খাইতে ভালো লাগে, আপনি খেয়েন। দাদা, হ্যাঁ। এখানে আমাদের 31 দফায় আপনি যদি করে থাকেন, প্রান্তিক চাষীদের থেকে সরাসরি তারা, আমরা কোনো এই যে মিডিয়ার সিস্টেমটা আমাদের যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, এগুলো উঠে দেওয়া হবে, তাহলে মধ্যস্বত্বভোগী কোনো লোক থাকবে না। সেই ক্ষেত্রে প্রান্তিক চাষীরা ভালো রেট পাবে এবং যারা ভোগকারী তারা সরাসরি সেখানে কিনতে পারবে তাদের থেকে। আমাদের সদস্য সচিব আপনারা জানতে চেয়েছেন, উনি কিছু কথা বলবে, আমাদের আহ্বায়ক সাহেব কিছু কথা বলবে। বলেন, কি প্রশ্ন বলেন, সংক্ষেপে বলেন। আমিনুল মুস্তফা আলী হাসান, জাতীয় দৈনিক আলোকিত সকাল সন্দীপ প্রতিনিধি, জাতীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দীপ উপজেলা। মানুষের যে 5টা মৌলিক অধিকার আছে তার মধ্যে একটা এখানে উঠে আসছে যে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সন্দীপের হাসপাতালগুলো উন্নয়ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আপনার জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তার মধ্যে আমি একটা জিনিস যোগ করতে চাচ্ছি, সন্দীপে 49টা আপনার কমিউনিটি ক্লিনিক আছে এবং আপনাদের 3টা আপনার সরকারি হাসপাতাল আছে, একটা শিবারহাট, একটা হচ্ছে হারামিয়া, আর একটা হচ্ছে গাছুয়া। এগুলো আপনি সরকারি যে কর্মকর্তাগুলো মানে চাকরিজীবী যারা আছে, এখন আমি যদি কমিউনিটি ক্লিনিকে যাই, এখন অন ডিউটি অবস্থায় আপনি 9টা অথবা 10টার বেশি আপনি কর্মকর্তা পাবেন না। তারা বাড়িতে বসে কি নিচ্ছে, সরকারি ভাতাগুলো নিচ্ছে, টাকা নিচ্ছে, বেতন নিচ্ছে। প্লাস আপনার সরকারি মেডিকেলে যে ডাক্তারগুলো এখন আপনার ডিউটি অবস্থায় আছে, আপনি দেখেন ওরা প্রাইভেট যে সন্দীপ মেডিকেল সেন্টার আপনার এরপরে আছে স্বর্ণদ্বীপ, সাগরদ্বীপ, ওখানে রুগী দেখতেছে। মানে সরকারি টাকাটা তারা বরাবর নিচ্ছে কিন্তু ডিউটি করতেছে না। আমরা এটা সরজমিনে অনেকবার গেছি, আমি গেছি, সুমন ভাই গেছে, উনি গেছে, আমরা এগুলো নিয়ে অনেকবার রিপোর্ট করছি, কিন্তু আজ পর্যন্ত কারো কোনো কর্ণপাত হয় নাই, এগুলো কোনো কিছু হয় নাই। এখন আপনি যদি আমাদের সন্দীপ আসনের মাননীয় সংসদ হন, নির্বাচিত হন, তাহলে এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন আমাদেরকে যদি একটু আশ্বস্ত করেন। আপনাকে দুঃখের কথাগুলো আমরা বলি, স্বাস্থ্যসেবা আমরা ডাক্তারদের কাছে বন্দী। এখানে আমরা অনেক কিছু করতে চাইলেও পারি না। আপনি জানেন, অপারেশনের জন্য তাদের চয়েস মতো হসপিটালগুলোতে পাঠানো হয় আপনার এটা, কিন্তু অপারেশন সন্দীপ এখানে অপারেশন করার মতো 5টা যে 20 বেড হসপিটালে 5টা অপারেশনের জন্য আছে, ব্যবস্থা আছে, এগুলোকে সচল করা হয়নি এখন পর্যন্ত। তাদের উপরে কথা বলার অধিকার আমাদের নাই। আমরা চেষ্টা করতে পারবো কিন্তু না, অধিকার নাই আমাদের। আপনি জানেন যে চিকিৎসাটা, আমাদের চিকিৎসা ব্যবস্থাটা তাদের উপর নির্ভরশীল, সম্পূর্ণভাবে তাদের কাছে বন্দী আমরা। এখন পর্যন্ত সব স্লিপগুলো কোথায় যায়? আপনার থেকে মাত্র 150 টাকা, 1,500 টাকা ফিস নেয়।
অথবা আরো কি কোন কোন ডাক্তার আরো কিছু কম নেয়, কিন্তু উনি যে টেস্টগুলো দেন পার্টিকুলার একটা হসপিটালে ল্যাবে পাঠান, আপনার ওখান থেকে করাবেন, স্লিপটা দিয়ে দিচ্ছে। ওখানে কত পার্সেন্ট পাই জানেন? আমার টেস্টে যদি 2,000 টাকা চার্জ আসে, সেখানে উনি প্রত্যেকটা ইয়ের থেকে 30% করে পায়। বিষয়টা বুঝতে পারছেন? কত সূক্ষ্মভাবে আমাদেরকে শেষ করতেছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় টেস্ট দেয়, অপ্রয়োজনীয়টা। ইন্ডিয়াতে আমাদের লোকগুলো ধাওয়া করে কেন? আমাদের মেয়েও 3-4 বার গেছে ইন্ডিয়াতে। আমি যাইলে আমি ব্যাংককে করাই। তো এটা যাই কারণ হলো ওখানকার ডাক্তারগুলো পেড ডাক্তার। বড় বড় কোম্পানিটা টাটার, তারপরে যে তাদের যে বড় ইয়েগুলো আছে, হ্যাঁ, বিড়ালা, এরা হসপিটালগুলো চালায়। ওই ডাক্তারদেরকে তারা মোটা বেতন দেয়, কিন্তু তাদেরকে প্র্যাকটিস করতে দেয় না। বাইরে কোনো প্র্যাকটিস নেই। তাদের ইকুইপমেন্টগুলো লেটেস্ট টাইপের ইকুইপমেন্টগুলো কোম্পানি আনে, কারণ টাটার পক্ষে সম্ভব লেটেস্ট ইয়ে আনা। ডাক্তাররা বলে দেয় এটা আনেন স্যার, আনিয়ে দিচ্ছে তারা, কারণ এরা তো ইয়ে পাচ্ছে, এইটা দিয়ে তারা অনেক টাকা সেভ পাচ্ছে, তারা ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স মুক্ত হচ্ছে, তাদেরও বেনিফিট আছে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন ওরা আপনার জন্য এত স্বাস্থ্য সেবা কেন জন্য খরচ করে, এটা বেনিফিট ওনারা নেন। তো এখন তো সেখানে তো ভালো চিকিৎসা হবেই, মেশিনগুলো লেটেস্ট আসতেছে, টেকনিশিয়ানদেরকে মেশিনারি আনার সাথে সাথে আমাদের কি হয়, ওরা ট্রেনিং নিয়ে আনা, টেকনিশিয়ানদের ট্রেনিং নিয়ে আনা মেশিনগুলো কিভাবে হ্যান্ডেলিং করবে। তো আমাদের কি অবস্থা জানেন? আমরা এখন ইনিস্টিয়া করার জন্য একটা অপারেশন, মেজর অপারেশন করার জন্য ফ্লাইটে সকালবেলা ডাক্তার নিয়ে আসতে হয়, ইনিস্টিশিয়ার ডাক্তার। চিটাং কোনো ইনিস্টিশিয়ার ডাক্তার নাই, কিন্তু অপারেশন তো হচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম ইয়াকেল, ওই যে আমাদের কি মেট্রোপলিটনে ওপেন হার্ট সার্জারি করে, তা আপনারা কীভাবে করেন? আমাদের তো ইনিস্টিশিয়ার লোক নাই। আমরা ঢাকার থেকে আনাই, সকালবেলা আসে, আমরা 4-5টা কেস একসাথে উনি করে সেট আপ করি, উনি আবার বিকেলবেলা ফ্লাইটে চলে যায়। এই যে অবস্থাটা, বিষয়গুলো আপনারা অনুধাবন করেন, এগুলো কি আমরা কন্ট্রোল করতে পারবো? এটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। তবে আমরা বলতে পারবো, আপনাদের যেরকম বলেছি আপনারা লিখতে পারবেন, আপনারা যে আস্তে আস্তে এগুলো সম্ভব। আমাদের প্রার্থীর যে দক্ষতার বিষয়টা একটু বলি। যখন কলেজে, সরকারি কলেজে এবং সরকারি হাই স্কুলে প্রফেসর এবং শিক্ষক থাকতো না, তখন উনি সহ আমরা ডিজির কাছে গেলাম। দিলেরা হাফিজ ছিল তখন ডিজি, আমাদের মেজর হাফিজের ওয়াইফ। উনি তখন বলল, আপনি তো ফুস্টিং দেন, 1 সপ্তাহের ভিতর চলে যাই। তখন কিন্তু দাদার সাথে আলোচনা করে দিলেরা হাফিজ একটা অর্ডার দিল যে 2 বছর কর্মস্থলে থাকতে হবে, মাস্ট। এখনো আমরা ওনাকে নিয়ে এই ব্যবস্থাটা করব এবং ডাক্তারদের জন্য আমরা আবাসন ব্যবস্থা করব, যাতে করি অন্তত 1 বছর 2 বছর তারা থাকে। আমরা একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এগুলো খুলে নিয়েছেন তো আপনারা? আমি বলে দিই, দুজনে একটু কথা বলবো। দাদা আগে করবেন আপনার নাকি? আপনি বলে দিন তাহলে। দাদা কোথায়? আপনি বলে দিন। উনি বলছেন, ধরেন বলো না ঠাকুর, বলো না। ধরেন আচ্ছা আপনারা একটু সাইলেন্ট হন, একটু বসেন 2 মিনিট।
এগুলো থাক, এগুলো থাক, এগুলো থাক। না অসুবিধা নাই, সামনে না। আমরা একটা অ্যাঙ্গেল করে দিচ্ছি, অ্যাঙ্গেল করে দিলে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের বিএনপি মনোনীত প্রার্থী, দানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ মোস্তফা কামাল পাশার নির্বাচনী যে কমিটমেন্ট, যে ইশতেহার, সেটা উনি ঘোষণা করেছেন। আমি অ্যাডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে আমি দুটি কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বিগত সময়গুলোতে আমরা বিএনপি তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সন্দ্বীপে যাতে করে নির্বাচনী একটি সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকটি বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী আন্তরিকতার সাথে সেই পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করে আসছি। দুই একটি ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ব্যতিরেকে সন্দ্বীপের আজকের এই মুহূর্ত পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক আছে। আমরা প্রত্যাশা করি, আমরা আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে, প্রার্থীর পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত আমাদের এই সন্দ্বীপের এই পরিবেশটা, স্বাভাবিক পরিবেশটা অক্ষুণ্ণ থাকবে। আমরা আশা করি সন্দ্বীপের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য, যেহেতু গত 15 বছর আমরা ভোট অংশগ্রহণ করতে পারি নাই, সুযোগ ছিল না, সেই প্রেক্ষিতে সন্দ্বীপের মানুষ 2,60,000 ভোটার যারা সন্দ্বীপে আছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিগত 15 বছর এই ভোটের অধিকারের জন্য বিরোধী দল, বিশেষ করে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে ভোটের অধিকারের জন্য, আমরা আমাদের সেই আন্দোলনের সার্থক একটি রূপ দেখতে পারব আগামী 12 তারিখ। সন্দ্বীপে বিগত সময়ে আমাদের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য এবং মনোনীত প্রার্থী আলহাজ মোস্তফা কামাল পাশা সন্দ্বীপে স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য, নির্বাচনী স্বাভাবিক পরিবেশ যাতে থাকে, সেটার জন্য স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেটা অক্ষুণ্ণ রেখে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি আপনারা যারা সাংবাদিক আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা সন্দ্বীপবাসীকে অবহিত করতে চাচ্ছি যে সন্দ্বীপে যে স্বাভাবিক প্রক্রিয়াটা আছে সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। আমরা আমাদের নির্বাচনী যে ইশতেহার ইতিমধ্যে ঘোষিত হয়েছে, সেই ইশতেহার বাস্তবায়নের জন্য এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচি যাতে আমরা সফলভাবে সন্দ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়গুলা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, সেটার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের মোস্তফা কামাল পাশা নির্বাচিত হলে আমরা দলগতভাবে আমরা সন্দ্বীপ বিএনপি ওনার পাশে থেকে সন্দ্বীপের কল্যাণের জন্য, সন্দ্বীপের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করব। পাশাপাশি নতুন প্রজন্ম যারা নতুন করে ভোট দিবেন, তাদের প্রতি আমাদের যে মেসেজ, সেটি হচ্ছে যে আগামীর যে সন্দ্বীপ, এই সন্দ্বীপ বিনির্মাণে আমরা সবার আগে সন্দ্বীপ এই সত্যকে ধারণ করে আমরা সবাই যাতে সন্দ্বীপের সব মানুষ যাতে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী সন্দ্বীপের উন্নয়নের জন্য আমাদের বিএনপির পাশে থাকে, আমরাও সন্দ্বীপের মানুষের পাশে থাকব। আজকে আপনাদের মাধ্যমে সর্বশেষ আমরা যে বিষয়টা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানাতে চাচ্ছি, ইতিমধ্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আগামীতে এই নির্বাচন অনুষ্ঠানকে যাতে সুন্দর পরিবেশে হয় এবং সেটার জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। আমি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে বিভিন্ন দুই একটি অনলাইন সাংবাদিক তারা বিভিন্ন রকমের কিছু গুজব রটাচ্ছে। যেমন আমরা একটু আগে সকালে দেখেছি যে একটা গুজব রটানো হচ্ছে প্রশাসন বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের একটা গুজব। আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের প্রপাগান্ড যাতে বিভ্রান্তিমূলক কোনো প্রপাগান্ড যাতে সন্দ্বীপে প্রচারিত না হয়। অ্যাজ এ সাংবাদিক হিসেবে আপনাদের এটা নৈতিক দায়িত্ব, আপনারা সেই বিষয়টা জাতি বা সন্দ্বীপবাসীর সামনে তুলে ধরবেন।
আমি আশা করি যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা আমরা পাবো, সেইটুকুন আমরা আশাবাদী। আমাদের নির্বাচন পরিচালনার কমিটির উপদেষ্টা হিসেবে এখানে আমাদের ইঞ্জিনিয়ার বেলায় সাহেব উপস্থিত আছেন, শাহনওয়াজ চেয়ারম্যান উপস্থিত আছেন, আমাদের নির্বাচনী প্রধান এজেন্ট বিশেষ করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, প্লাস আমাদের পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবার পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য নির্বাচন কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এটা একটু দিয়ে দেন আমাদের, না যার কাজে চলে যাবো, আমাদের একটা ছোট্ট